নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিত চ্যাটার্জি। আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমার এই ভিডিওটির মধ্যে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জ্যোতিষশাস্ত্রের কিছু প্রাথমিক নিয়মকে নিয়ে। জ্যোতিষশাস্ত্র কিভাবে শিখতে হয় এবং জ্যোতিষশাস্ত্র শিখতে গেলে কি কি বিষয় আমাদেরকে অবগত থাকা দরকার, সেই বিষয়গুলির মধ্যে দিয়েই কিন্তু এই ভিডিওটিকে আমি তৈরি করার চেষ্টা করছি বা করব। যারা যারা অনেকেই আছেন যে জ্যোতিষশাস্ত্রে ইন্টারেস্টেড, বা অনেকেই আছেন যে জ্যোতিষশাস্ত্রটা কিভাবে হয় বা কিভাবে একজন জ্যোতিষী একটা মানুষের প্রেডিকশন করে থাকে সেই বিষয়ে অনেকেরই আগ্রহ থেকে থাকে। কিন্তু হয় তারা কোনো সেরকম সুযোগ পায় না বা সেরকম তারা কোনো প্ল্যাটফর্ম পায় না, সে কারণে হয়তো তাদেরও সেই ইন্টারেস্টটা বা রুচিটা চলে যায় এবং অনেকের হয়তো এই শাস্ত্রটাকে ফেক বলে মনে হয়। তো যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন, আমি ভিডিওটির মধ্যে খুবই সাধারণভাবে বোঝাবার চেষ্টা করব জ্যোতিষশাস্ত্রটাকে। যদিও বা এই শাস্ত্রটা খুবই একটা ক্রিটিক্যাল সাবজেক্ট, তবুও চেষ্টা করব এটাকে যত সহজে আপনাদের কাছে তুলে ধরা যায়। এবার দেখুন, জ্যোতিষশাস্ত্রকে বুঝতে গেলে আমাদেরকে কিছু বেসিক নিয়মকে জানা কিন্তু খুবই দরকার। বেসিক নিয়ম যেগুলি হচ্ছে সেগুলি হচ্ছে জ্যোতিষশাস্ত্রের, আমরা সাধারণত যেটি জানি সেটি হচ্ছে চারটে পিলার। চারটে পিলারকে যদি আমরা ভালোভাবে না জানি বা না বুঝতে পারি, তা না হলে পরে কিন্তু আমরা সমগ্র শাস্ত্রটাকে কিন্তু বুঝতে পারবো না। তাহলে প্রথমে আমাদেরকে জ্যোতিষশাস্ত্রের চারটে পিলারকে কিন্তু বুঝতে হবে। জ্যোতিষশাস্ত্রের চারটে পিলার বলতে দেখুন, জ্যোতিষশাস্ত্রের চারটি পিলার। প্রথম যে পিলারটি থাকবে সেটি হচ্ছে 12টি রাশি। তারপর হচ্ছে 12টি ভাব। তারপর হচ্ছে 9টি গ্রহ এবং সবকার লাস্ট সেটি হচ্ছে 27টি নক্ষত্র। এই চারটে হচ্ছে কিন্তু জ্যোতিষের পিলার। এই চারটে পিলারকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, তা না ছাড়া কিন্তু আমরা এই অ্যাস্ট্রোলজিটা বা জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে এই চারটে পিলার যে রয়েছে, চারটে পিলারকে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং চারটে পিলারের যে কারকতা, যেমন 12টি রাশির কারকতা, 12টি ভাবের কারকতা, 9টি গ্রহের কারকতা এবং 27টি নক্ষত্রের কারকতা, এইগুলিকেও কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে বুঝে নিতে হবে। তো প্রথমে আমি 12টি রাশির নাম বলবো। দেখুন, 12টি রাশির নাম আমরা কিভাবে লিখবো না, একটি জন্ম ছককে প্রথমত আমরা এঁকে নেব। জন্ম ছকটিকে এঁকে নেওয়ার পর এইটি হচ্ছে একটি জন্ম ছক। এই জন্ম ছকটির মধ্যে আমি 12টি রাশির নামকে সাজিয়ে লিখব। দেখুন কিভাবে জিনিসটাকে লিখতে হয়। এই যে ঘরটা দেখছেন এটা হচ্ছে মেষ রাশি, এই যে ঘরটা এটা হচ্ছে বৃষ রাশি, এটি হচ্ছে মিথুন রাশি, এটি কর্কট রাশি, এটি সিংহ রাশি, এটি কন্যা রাশি, এটা তুলা রাশি, এটা বৃশ্চিক রাশি, এটা ধনু রাশি, এটা মকর রাশি, এটা কুম্ভ রাশি, এটা মীন রাশি। এইভাবে আমাদেরকে কিন্তু 12টি রাশির নামকে বুঝতে হবে। তো এই গেল 12টি রাশির নাম। এরপর আসছি 12টি ভাবের নাম। সবসময় জন্ম ছকটিকে মনে রাখবেন, এই জন্ম ছকটিকে মনে রাখতে হবে। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ। এইভাবে 12টি ঘরের নামকে
বা 12টি ঘর কোন কোন জায়গায় পড়ে সেটি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। এরপর দেখুন প্রথম ভাব বা যেটাকে আমরা লগ্ন ভাবও বলি, 1 নম্বর ঘরটা লগ্ন ভাব। এই লগ্ন ভাব থেকে আমরা কি দেখি, একজন মানুষের সম্পর্ক মানে মানুষের ব্যক্তিগত জীবন, মানুষটি কি প্রকৃতির, মানুষটির চরিত্র কেমন, তার স্বভাব কি ধরনের, তার সমাজের মধ্যে তার মান-যশ কতটা, সেটা আমরা এই লগ্ন ভাব থেকে দেখে থাকি। দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব। ধনভাব থেকে আমরা দেখে থাকি একজন মানুষ বা একজন জাতক বা জাতিকার ধন সম্পত্তি, অর্থাৎ তার ব্যাংক ব্যালেন্স, সে কতটা সোনা দানা মণিমুক্তের মালিক সেটা আমরা দেখে থাকি। তার পরিবারকে আমরা দেখে থাকি, পরিবারের বিচার হয় এই সেকেন্ড হাউস থেকে বা দ্বিতীয় ভাব থেকে। আচ্ছা, তার মুখের ভাষা বা বাক্যকে আমরা বিচার করি দ্বিতীয় ভাব থেকে। তৃতীয় ভাব বলা হয় ভাতৃভাব। এইখান থেকে আমরা দেখে থাকি ছোট ভাই বোন, জাতকের যে ছোট ভাই বোন আছে তাদেরকে আমরা এই তৃতীয় ভাব থেকে কিন্তু বিচার করি। এছাড়া তৃতীয় ভাব থেকে পাড়া প্রতিবেশীর বিচার হয়ে থাকে। আচ্ছা, তৃতীয় ভাব থেকে বা জাতক বা জাতিকার সাহস, এই জিনিসটা কিন্তু বিচার হয়। আচ্ছা, তৃতীয় ভাব থেকে কমিউনিকেশন স্কিল, অর্থাৎ কথা বলার কায়দা কানুন, এই জিনিসগুলো কিন্তু আমরা তৃতীয় ভাব থেকে বিচার করি। আচ্ছা, এবার আসছি চতুর্থ ভাব, মাতৃভাব। মাতৃভাব থেকে আমরা বিচার করি মাকে। চতুর্থ ভাব থেকে সাধারণত মায়ের বিচার হয়ে থাকে এবং তার সাথে সাথে বন্ধু বান্ধব, আচ্ছা, ভূমি, বাহন ইত্যাদির বিচার চতুর্থ ভাব থেকে কিন্তু হয়। পঞ্চম ভাব থেকে সন্তান ভাব, পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার হয়। পঞ্চম ভাব থেকে প্রেমজ সম্পর্কের বিচার হয়। আচ্ছা, পঞ্চম ভাব থেকে জাতক বা জাতিকার বুদ্ধির বিচার হয়ে থাকে। আচ্ছা, এরপর আসছে ষষ্ঠ ভাব, রিপু ভাব বলা হয়। এই ষষ্ঠ ভাব থেকে জাতক বা জাতিকার ইমিউনিটি পাওয়ার দেখা হয়। আচ্ছা, ষষ্ঠ ভাব থেকে জাতক জাতিকার শত্রুকে বিচার করা হয়, জাতক জাতিকার রোগ ব্যাধিকে বিচার করা হয় এই ষষ্ঠ ভাব থেকে, আরো ইত্যাদি অনেক কিছু জিনিস বিচার হয় এই ষষ্ঠ ভাব থেকে। সপ্তম ভাব, বিবাহ ভাব। বিবাহ ভাব বা সপ্তম ভাব থেকে আমরা সাধারণত বিবাহের বিচার করি, যে জাতক বা জাতিকার কি রকম বিবাহ হবে, বা ছেলে হলে তার ওয়াইফ কেমন হবে এবং ওয়াইফ হলে তার হাজব্যান্ড কেমন হবে। আচ্ছা, সপ্তম ভাব থেকে আমরা ব্যবসার বিচার করে থাকি। সপ্তম ভাব থেকে আমরা পার্টনারশিপ, বিজনেসের বিচার করে থাকি। এই জিনিসগুলি কিন্তু আমরা সপ্তম ভাব থেকে করে থাকি। আরও অনেক কিছু জিনিসের বিচারও কিন্তু সপ্তম ভাব থেকে হয়ে থাকে। টোটাল ডিটেলসে আমি এক একটা ভাব নিয়ে আমি বলবো, সেগুলি পরের ভিডিওর মধ্যে আমি সেগুলিকে তুলে ধরার চেষ্টা করব। আপাতত আমার যে প্রথম যে ভিডিওটি রয়েছে, প্রথম ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে আংশিকভাবে কিছু কিছু জিনিস, যাতে আপনারা জিনিসটা মনে রাখতে পারেন যে প্রথম ভাব থেকে কি দেখা হয়, দ্বিতীয় ভাব থেকে কি দেখা হয়, তৃতীয় ভাব থেকে কি হয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরকম করে 12টা ভাব থেকে প্রাথমিকভাবে কি কি বিচার হয়। প্রথমে আপনাদেরকে এই ভাবগুলিকে চেনাবার জন্য আমি কিন্তু আপনাদেরকে 2-4টে জিনিস কিন্তু বলে রাখছি। অষ্টম ভাবকে বলা হয় মৃত্যু ভাব। মৃত্যু ভাব, অষ্টম ভাব থেকে আমরা সাধারণত জাতক বা জাতিকার গুপ্ত শত্রু, গুপ্ত বিদ্যা, আচ্ছা, ফাটকা ইনকাম, এই বিষয়গুলি কিন্তু আমরা এই অষ্টম ভাব থেকে বিচার করে থাকি। আচ্ছা, নবম ভাব হচ্ছে ভাগ্য ভাব। এই ভাব থেকে আমরা কিন্তু বা এই ঘর থেকে আমরা নবম ভাব থেকে আমরা জাতক বা জাতিকা ভাগ্যকে বিচার করি। আচ্ছা, জাতক বা জাতিকা কতটা স্পিরিচুয়াল, অর্থাৎ জাতক বা জাতিকার মধ্যে দেবভক্তি কতটা রয়েছে সেটা বিচার করি। গুরুজন তুল্য ব্যক্তিকে আমরা কিন্তু নবম ভাব থেকে বিচার করে থাকি সাধারণত ভাবে। 10 কর্মভাব।
দশম ভাব থেকে কর্ম, জাতক বা জাতিকার কর্মকে বিচার করা হয় দশম ভাব থেকে। তাহলে দশম ভাব থেকে কর্ম ছাড়া ইত্যাদি আরো কিছু বিচার, যেটা হচ্ছে দশম ভাব থেকে পিতার বিচার করা হয়, দশম ভাব থেকে কর্মের পরিবেশ বিচার করা হয়। আচ্ছা, এই জিনিসগুলি কিন্তু দশম ভাব থেকে সাধারণত করা হয়ে থাকে। তার সাথে সাথে দশম ভাব থেকে জাতক বা লগ্নে যেমন জাতক বা জাতিকার মান সম্মান ইত্যাদি বিচার করা, তেমনি দশম ভাব থেকেও কিন্তু জাতক জাতিকার মান সম্মান এগুলি কিন্তু বিচার করা হয়ে থাকে। আচ্ছা, এরপর একাদশ ভাব, এটাকে বলা হয় আয় ভাব। আয় ভাব থেকে অর্থাৎ একাদশ ভাব থেকে আমরা সাধারণত একজন জাতক বা জাতিকার ইনকাম, অর্থাৎ সে জীবনে কতটা ইনকাম করতে পারবে বা তার কাছে তার কাছে জমানো পুঁজি কতটা হতে পারে, সেটা কিন্তু আমরা একাদশ ভাব থেকে বিচার করি। এছাড়া এটাই কিন্তু সাফল্য বলা হয়, সাফল্য ভাবও কিন্তু বলা হয়। সাফল্য ভাব, যে জীবনে একজন জাতক বা জাতিকা জীবনে কতটা সাকসেস পাবে, প্রতিটা জিনিস জীবনে কোন কোন বিষয়ে সে জাতক জাতিকা সাকসেস পাবে, সেগুলি পরের বিষয়, কারণ কি এগুলোর মধ্যে অনেকটা ক্যালকুলেশনের ব্যাপার থাকে। তো যাই হোক, একাদশ ভাব থেকে আমরা আয় এবং সাফল্যের বিচার করে থাকি। আচ্ছা, দ্বাদশ ভাব ব্যয় ভাব, এইখান থেকে জাতক বা জাতিকা কতটা ব্যয়শীল হবে, কতটা খরচার হাত থাকবে, সেইগুলিকে আমরা এই দ্বাদশ ভাব থেকে কিন্তু বিচার করি। তো এই হলো 12টা ভাবের প্রাথমিক কারকতা। এইগুলিকে আপনাদেরকে প্রথমে কিন্তু বুঝে বা চিনে রাখতে হবে। তারপরে আরও যে কারকতাগুলো থাকবে, আমি পার্টিকুলারলি লগ্ন ভাব থেকে পার্টিকুলারলি কোন কোন বিষয়ের বিচার করা হয়, দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাব থেকে, এরকম করে প্রত্যেকটা দ্বাদশটা যে ভাব, 12টা যে ভাব, প্রত্যেকটা ভাবেরই আমি একটা করে পার্টিকুলার ভিডিও আমি আগামী পর্বে কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে আমরা জানলাম 12টি রাশির নাম। আচ্ছা, তারপরে আমরা জানলাম যে 12টি ভাবের প্রাথমিক নাম। এরপর আমরা দেখব 9টি গ্রহের নাম। দেখুন, নবগ্রহ, নবগ্রহের মধ্যে প্রথমে হচ্ছে রবি, তারপরে চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। এই হচ্ছে 9টি গ্রহ। এরপর দেখুন, সাধারণত আমরা জ্যোতিষ শাস্ত্রে আমরা জানি যে আমাদের 9টি গ্রহ, কিন্তু আদতেও কি 9টি গ্রহ রয়েছে তা কিন্তু নয়। আদতে দেখুন, আসলে কিন্তু আমাদের 7টি গ্রহ, 7টি গ্রহ এবং 2টি ছায়া গ্রহ। 7টি গ্রহ কোন কোনগুলি? রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। এগুলিকে কিন্তু আমরা চোখে দেখতে পাই। আর ছায়া গ্রহ বলতে 2টো গ্রহকে বোঝায়, সেটি হচ্ছে রাহু এবং কেতু। রাহু কেতু কিন্তু আদতে কোনো গ্রহ নয়, এগুলি হচ্ছে এক একটি বিন্দু। তাহলে কিন্তু যেহেতু জ্যোতিষ শাস্ত্রের মধ্যে বলা হয়, সাধারণভাবে এগুলো আপনারা বুঝুন, জ্যোতিষ শাস্ত্রে যেহেতু রাহু এবং কেতুরও প্রভাব দেখা গেছে, সেই কারণে রাহু কেতুকেও কিন্তু জ্যোতিষ শাস্ত্রে গ্রহের স্থান দেওয়া হয়েছে। যদিও বা রাহু কেতু বলে মহাকাশে কিন্তু কোনো গ্রহ নেই, কিন্তু যেহেতু জ্যোতিষ শাস্ত্রে রাহু এই ছায়াদেরও কিছু কিছু ইম্প্যাক্ট আছে, কিছু কিছু নয়, বলা যায় অনেকটাই ইম্প্যাক্ট মানুষের জীবনে রয়েছে রাহু এবং কেতু, সেই কারণে জ্যোতিষ শাস্ত্রে এদেরকে গ্রহের মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে এই হলো 9টি গ্রহের নাম। এরপর আসছি, দেখুন 27টি নক্ষত্র।
27টি নক্ষত্র। 27টি নক্ষত্র, আমাদের 27টি নক্ষত্র রয়েছে অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত। 27টি নক্ষত্রকে 9 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 9টা, দ্বিতীয় 9টা, তৃতীয় 9টা। প্রথম যে 9টা নক্ষত্র সেগুলি হচ্ছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, উষা এবং অশ্লেষা। এই হচ্ছে প্রথম 9টি নক্ষত্রের নাম। এরপর দ্বিতীয় 9টি নক্ষত্র। দশ মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। দ্বিতীয় 9টি নক্ষত্রের নাম। এরপর 19 মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এ হচ্ছে তৃতীয় 9টি নক্ষত্রের নাম। এরপর আমরা প্রথম 9টি নক্ষত্র লিখব, দ্বিতীয় 9টি নক্ষত্র লিখব, তৃতীয় 9টি নক্ষত্র লিখব লাইন ওয়াইজ, মানে অশ্বিনী, মঘা, মূলা, এইভাবে কিন্তু 1 10 19 এইভাবে যে সিরিয়াল একটা লাইনে লিখতে হবে। তারপর আমাদেরকে লিখতে হবে কি, তার অধিপতি হচ্ছে কেতু। সেম একইভাবে লিখতে হবে। তারপর হচ্ছে শুক্র, তারপর হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি এবং বুধ। এইভাবে আমাদেরকে কিন্তু জিনিসগুলিকে মনে রাখতে হবে যে এই যে 27টি নক্ষত্র, 27টি নক্ষত্রকে প্রথম 9টি নক্ষত্র, দ্বিতীয় 9টি নক্ষত্র, তৃতীয় 9টি নক্ষত্র, এইভাবে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। তারপরে একদম পুরোপুরি লাইন ওয়াইজ যে অশ্বিনী, মঘা, মূলা, তার অধিপতি কেতু। আচ্ছা,
অশ্বিনীর পর হচ্ছে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, তার অধিপতি হচ্ছে শুক্র। এইভাবে আমাদের কিন্তু এটাকে সিরিয়ালি ওয়াইজ লিখতে হবে। এর কিন্তু অল্টারনেটিভ কোনো আর নিয়ম নেই, এই নিয়মেই কিন্তু জিনিসটাকে বুঝতে হবে। তো এই হলো অ্যাস্ট্রোলজির 4টে পিলার। 4টে পিলারকে এরকম বেসিকভাবে আপনাদেরকে কিন্তু প্রথমে মনে রাখতে হবে। মনে রাখার পর এইগুলোকে বারবার প্র্যাকটিস করার পর দেখবেন নিজেরই একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, এবং তারপর আস্তে 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 আমি যে ভিডিওগুলি করবো সেগুলিকে ফলো আপ করলে আশা করি আপনারা কিন্তু অবশ্যই টু দি পয়েন্ট একটা নিজের জন্মকুষ্টি নিজেই বুঝতে পারবেন বা নিজেই বিচার করার মতন সেই ক্ষমতাটা কিন্তু আপনাদের কাছে আপনাদের কিন্তু তৈরি হবে। এটা আমার চ্যালেঞ্জ। তো যাই হোক, তো ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটির মধ্যে কিন্তু লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আরও আমি যে নতুন ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি কিন্তু আপনাদের কাছে যাতে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।